এবার খেপেছে জাতিসংঘ এবং সম্ভবত যে কোনো অ্যাকশনে যাচ্ছে খুব দ্রুত বাংলাদেশের ক্ষেত্রে, যে বাংলাদেশে অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ তারা পেয়েছে। এতদিন তারা যে কথাগুলো এখনো পর্যন্ত বলেনি। আর অ্যাকশন বলতে আমরা যে আশঙ্কাগুলো এতদিন পরে এসেছি তার মধ্যে মূল যে বিষয়টি, অতিরিক্ত শক্তি প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ, প্রয়োজনে ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত। দর্শক, জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে এই কথা বলেছেন তার মুখপাত্র জোজারিক। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স আসা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে সহিংসতার পর গেল সপ্তাহে রেমিটেন্স এসেছে মাত্র 13 কোটি 80 লাখ ডলার। ছাত্রদের বিরুদ্ধে সাউন্ড গ্রেনেড মারতে গিয়া নিজেই আহত হয়ে গেছে পুলিশ। এই খবরটাতে আমরা দেখলাম সবাই আলহামদুলিল্লাহর বন্যা বসায় দিছে। আপনি বুঝতে পারেন দর্শক, আমরা কিন্তু জাতিসংঘ সহ আরো যতগুলো মানবাধিকার সংস্থা রয়েছে তাদের একটি কথার সাথে পরিচিত রয়েছি। সেই কথাটি হচ্ছে, তারা কিন্তু যে কোনো ঘটনায় উদ্বেগ জানায় বা তারা সেই ঘটনাটি পর্যবেক্ষণ করছে বলে জানায়। কিন্তু দর্শক, এবার আর কোনো পর্যবেক্ষণ নয়, এবার সরাসরি অ্যাকশনে জাতিসংঘ। তারা বাংলাদেশে যা যা ঘটে গিয়েছে এর নানান ধরনের তথ্য প্রমাণ পেয়ে গিয়েছে বা এখন আর তারা কোনো উদ্বেগ জানাতে চায় না, তারা সরাসরি অ্যাকশনে যাবে। তো দর্শক, তারা অ্যাকশন নিলে কি ধরনের অ্যাকশন নিতে পারে বা কাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, দর্শক সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে শিক্ষার্থীদেরকে মারতে গিয়ে পুলিশ সদস্যরাই বিপদে পড়ে গেল। তো দর্শক, কোথায় এই ঘটনাটি ঘটেছে সেটিও আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে একজন আওয়ামী লীগ নেতাকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তো দর্শক, এটা কোন ইস্যুতে তাকে হত্যা করা হয়েছে সেটিও জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখতে চলেছেন। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এবার খেপেছে জাতিসংঘ এবং সম্ভবত যে কোনো অ্যাকশনে যাচ্ছে খুব দ্রুত বাংলাদেশের ক্ষেত্রে, এমনটাই শোনা যাচ্ছে। তার কারণ তারা যেভাবে মন্তব্য করেছে, যা বলছে যে বাংলাদেশে অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ তারা পেয়েছে। এতদিন তারা যে কথাগুলো এখনো পর্যন্ত বলেনি। আর অ্যাকশন বলতে আমরা যে আশঙ্কাগুলো এতদিন পরে এসেছি তার মধ্যে মূল যে বিষয়টি, সেটি হচ্ছে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে সদস্য পাঠানোর ক্ষেত্রে যে কোনো এমবার্গো আসতে পারে যে কোনো সময়। সেই এমবার্গোটি সম্ভবত আসতে যাচ্ছে। এবং এটুকু জানিয়ে রাখি, জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংগুলোতে সচরাচর বাংলাদেশের ক্ষেত্রে বিবৃতি পাঠ করা হয় না। বিবৃতিগুলো দেওয়া হয়ে থাকে, তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকে। কিন্তু সোমবারের প্রেস ব্রিফিংয়ে প্রথমেই জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে একটি বিবৃতি পাঠ করা হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশে অতিরিক্ত বল প্রয়োগের ক্ষেত্রে এবং মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে স্পষ্ট প্রমাণ জাতিসংঘের কাছে রয়েছে, জাতিসংঘের মহাসচিবের কাছে রয়েছে। তারপর যথারীতি প্রশ্নোত্তর পর্বে একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এই বিষয়টি কেন এসেছে আপনারা জানেন যে এইবার তাদের এত পরিমাণ ক্ষুব্ধ হওয়ার পিছনে কারণটি কি? কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা ঘটেছিল সেই মুহূর্তে যখন সেনাবাহিনী নামানো হলো, তখন ঢাকার রাজপথে সেনাবাহিনীর সাজোয়া যান দেখা গেছে, যেগুলো সাদা রঙের। আর সাদা রঙের সাজোয়া যানগুলো সাধারণত জাতিসংঘের হয়ে থাকে, ইউএন লেখা থাকে। এবং ইউএন লেখা সম্বলিত সেই সাজোয়া যান নিয়ে যখন তুমুল বিতর্ক শুরু হলো দেশের ভেতরে এবং বাইরে, জাতিসংঘের দৃষ্টিতেও সেটি গেছে এবং এটি এরা কোনোভাবেই আর মেনে নিতে পারছে না। আমরা জানি যে এটুকু স্বীকার করতে সমস্যা নেই, বাংলাদেশের সেনা সদস্যদের উপর বা সেনাবাহিনীর উপরে এখনো পর্যন্ত মানুষের একটা আস্থা আছে, বিশ্বাস আছে যে তারা কখনোই সাধারণ মানুষের বাইরে অবস্থান নেবে না। কিন্তু যখন সেনাবাহিনীর সাজোয়া যান দেখা যায় তখন মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ছিল যে তাহলে কি দেশের গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। আবার যখন এটি সাদা রঙের সাজোয়া যান দেখা গেল, সেটি নিয়ে তো আন্তর্জাতিক পর্যায়ে এটি নিয়ে হইচই শুরু হলো যে কিভাবে জাতিসংঘের সাজোয়া যান সাধারণ মানুষের বিপরীতে নামানো হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে এটি ভুল করে মোছা হয়নি এখনো পর্যন্ত। আমরা জানি যে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এগুলো জাতিসংঘের নয়, এগুলো বাংলাদেশের। যেসব রাষ্ট্র থেকে সেনা সদস্য যায় বা মিশনে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো, তাদের কাছ থেকেই
মিশনে সদস্য যাওয়ার সময় এই সাজোয়া যানগুলো বা বিভিন্ন ধরনের সরঞ্জাম ভাড়া নেওয়া হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত ভাড়ার মধ্যে থাকবে সেটি তো অবশ্যই জাতিসংঘের, এটি তো বলার কোনো স্কোপ থাকে না যে এটি জাতিসংঘের নয়। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে বিবৃতিটি দিয়েছিলেন বা সাংবাদিকদের কাছে যে মন্তব্যটি করেছিলেন তা হচ্ছে ভুল করে মোছা হয়নি। এক্ষেত্রে এত বড় ভুল সেটা মানা যায় না, বা জাতিসংঘ বাংলাদেশ সরকারের বক্তব্যের উপরে আস্থা রাখতে পারেনি, বিশ্বাস স্থাপন করতে পারেনি। এটি তার নমুনা, যেটি জাতিসংঘ থেকে স্পষ্ট করে বলা হলো যে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। সেই জায়গা থেকে জাতিসংঘের এই ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে অনেক কথা হয়েছে, এবং আমরা জানি যে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের যে নিয়মিত প্রেস ব্রিফিংগুলো, সেখানে সরকার বিরোধী সাংবাদিকরা প্রশ্ন করেন, সরকারের পক্ষের সাংবাদিকরা প্রশ্ন করেন, আবার যারা নিরপেক্ষ তাদের মধ্যে থেকে কেউ কেউ প্রশ্ন করেন। তো নিয়মিত আমরা দেখি যে সরকারপন্থী একজন সাংবাদিক সেখানে প্রশ্ন করেন। তিনি যখন স্টিফেন ডুজারিককে বলছিলেন যে আমার কিছু প্রশ্ন আছে এ বিষয়ে জাতিসংঘের মন্তব্য কি, এবং প্রশ্ন করতে গিয়ে তিনি ফিরিস্তি দেওয়া শুরু করলেন সরকারের পক্ষে, যে সেনাবাহিনী মাঠে নেমেছে, কারফিউ দেওয়া হয়েছে, জনজীবন স্বাভাবিক হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, এবং সরকার তদন্ত কমিশন গঠন করেছে, যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এসবের বিরক্তি প্রকাশ করলেন স্টিফেন ডুজারিক, এবং তিনি বারবার তাকে থামিয়ে দিলেন। তিনি বললেন যে আপনাকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে, প্রশ্ন করুন, প্রশ্নের উত্তর আমি দেব। একটা পর্যায়ে অন্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে জাতিসংঘ মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন যা কিছু বাংলাদেশে ঘটছে, এবং এই বিষয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং নিউ ইয়র্কে চিঠি পাঠানো হয়েছে। আর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটি দেশের উপর, বাংলাদেশের উপরে, শীর্ষস্থানীয় দেশ হিসেবে বাংলাদেশের উপরে জাতিসংঘ নির্ভর করে আসছিল। তবে যেহেতু মহাসচিবের কাছে তথ্যভিত্তিক দালিলিক প্রমাণ আছে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে এবং অতিরিক্ত বল প্রয়োগের ক্ষেত্রে, সেহেতু ম্যান্ডেট অনুযায়ী জাতিসংঘের যা করার তাই করবে। অর্থাৎ জাতিসংঘের নীতিমালার মধ্যে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে সেগুলোই তারা অবলম্বন করবে। এখন বিষয় হচ্ছে যে তাহলে কি করবে? আমরা তো জানি যে নির্বাচনের আগে থেকে এ পর্যন্ত অনেক ধরনের ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে, বিবৃতি দিয়েছে, কিন্তু আসলে কাজের কাজ কিছু হয়নি। এটি অনেকের মন্তব্য যে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না জাতিসংঘের পক্ষ থেকে। মানবাধিকার হাই কমিশন যেটি রয়েছে জাতিসংঘের, সেখান থেকে গুম খুনের বিষয়ে নানান ধরনের উদ্বেগ জানানো হয়েছে, বারবার সতর্ক করা হয়েছে, এবং এই সবগুলোর বিপরীতে শাস্তি কি আসতে পারে, যেটি বলছিলাম যে শান্তিরক্ষী মিশনের সদস্য পাঠানোর ক্ষেত্রে যে কোনো ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। এবং ডয়েচে ভেলে তো একটা ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছিল, প্রচার করা হয়েছিল, যেখানে দেখানো হয়েছে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সদস্যরা যারা কাজ করছে তাদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কেউ রয়েছেন যারা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। যদিও সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে আপত্তি জানানো হয়েছে। জাতিসংঘ নিজেও বলেছিল যে আমরা এই প্রতিবেদন বিষয়ে অবগত, তবে খতিয়ে দেখা হবে। এই ধরনের মন্তব্য জাতিসংঘ এতদিন পর্যন্ত করে এসেছে। তবে সোমবারের প্রেস ব্রিফিং যেটি বললো সেটি অবশ্যই সিগনিফিকেন্ট এবং অ্যালার্মিং। এইভাবে জাতিসংঘ কখনো কথা বলেনি। ছাত্রদের বিরুদ্ধে সাউন্ড গ্রেনেড মারতে গিয়া নিজেই আহত হয়ে গেছে পুলিশ। এই খবরটাতে আমরা দেখলাম সবাই আলহামদুলিল্লাহর বন্যা বসায় দিছে। আপনি বুঝতে পারেন যে মানুষের পালসটা কোন লেভেলে গেছে। ঘটনা দেখেন, গতকালকে সারা বাংলাদেশে যে জায়গাগুলোতে আন্দোলন করেছে, আমাদের চট্টগ্রামে ছিল একটা ভিন্ন পরিস্থিতি, কঠিন একটা সিচুয়েশন ছিল। সেখানে কিন্তু মোটামুটি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কালকে ঢাকাতে আর চট্টগ্রামে এই কাহিনীটা হয়েছে। আমরা দেখছি যে চট্টগ্রাম নগরের জামাল খান চেরাগি মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের দফায় দফায় পুলিশের সাথে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলন থেকে বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিকে ছত্রভঙ্গ করতে যে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, সেই সাউন্ড গ্রেনেড ছোড়ায় নিজেই মনে করলে নিজে আহত হয়ে গেছে পুলিশ সদস্য। গতকালকে বিকেলে 3টা থেকে 4টার মধ্যে এই ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা যায় সোমবার বেলা 3টার দিকে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে আসার আগেই সেখানে সতর্ক অবস্থা নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশ স্থলে আসতে না পেরে চেরাগি মোড়ে খণ্ড খণ্ডভাবে এসে তারা জড়িত হন। এর কিছুক্ষণ পরেই চেরাগি মোড়ের অন্য পাশে যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরাও অবস্থান নেন। এই সময় আন্দোলনকারীরাও বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বারবার বলি, এই জায়গাটাই সাংঘর্ষিক অবস্থান তৈরি করে। যুবলীগ ছাত্রলীগকে আমি জানি না যে কোন নেতা ডাক দিয়ে মাঠে নামাইছেন, বা এটা কি সরকারের নির্দেশনা আছে কিনা, সরকারের না মানে দলীয়, তোমরা মাঠে নামো প্রতিহত করো। যদি থাকে তাহলে তো বাংলাদেশে আউলাই দিচ্ছেন। যদি এরকম নির্দেশনা থাকে, আমি জানি না নেতারা কি এরকম নির্দেশনা দিচ্ছেন কিনা। পুলিশ আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, তো যুবলীগ ছাত্রলীগ নামলে স্বাভাবিক এখানে তো বিএনপি জামাত এসে ভর করবেই। আর বিএনপি জামাত যখন ছাত্রছাত্রীদের সাথে ভর করবে, ছাত্রছাত্রীরা তাদেরকে পজিটিভে নিবে, তাদের বাঁচাইতে আসতেছে। এখানে চট্টগ্রামে কিন্তু বিশাল একটা অবস্থা দেখছি, এটা খেয়াল রাখেন।
আগুনের মধ্যে ঘি ঢালার মতন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এক পর্যায়ে আপনার পুলিশের সাথে আন্দোলনকারীদের হাতাহাতি শুরু হয়। সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। আন্দোলনকারীরা আপনার কদম মোবাররম শাহী জামে মসজিদের সামনে বিকাল 4টার পর সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেন। আটক শিক্ষার্থীদের ছাড়াতে আন্দোলনকারীরা পুলিশের প্রিজন ভ্যানও আটকানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে তারা সড়কে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একসময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিকে ছত্রভঙ্গ করতে ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন আরেকজন পুলিশ। তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনার নাম হচ্ছেন মোহাম্মদ মোশাররফ হোসাইন। নগরের কোতোয়ালি থানার এসআই পদে তিনি কর্মরত আছেন। আর আমরা যদি দেখি যে এখন কোতোয়ালি থানার ওসি সাহেব বলছেন যে জামাল খান এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি প্রথম নিয়ন্ত্রণের বাইরে থাকলেও বর্তমানে শান্ত আছে। আসলে কি যে বলবো, সবই আমার দেশের মানুষ, সবই আমার গরিব ভাই। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সবাইরে। এখানে খেলাটা হচ্ছে রাজপথে গরিবের সন্তান বনাম গরিবের সন্তান। বড়লোকের সন্তানরা নেতা সাইজা অর্ডার করে, কেউ অফিসার সাইজা অর্ডার করে, আরেক গরিবের সন্তান আরেক গরিবের সন্তানদের মারতে যায়, হোক পুলিশের বেশে হোক ছাত্র জনতার বেশে। টার্গেট একে অন্যের শেষ করে ফেলতে হবে। উপর থেকে অর্ডার আসে, টাকার খাম আসে। কি পরিস্থিতি আসলে শুরু হয়েছে, কোথায় যাবে এই আন্দোলনের ভবিষ্যৎ? তবে আমি একটা জিনিস বুঝি যে দমন নিপীড়ন করে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বা এগুলোর নামে, তো বুঝতে হবে পরিস্থিতি কোন দিকে যাবে। আর এই মুহূর্তে যত আওয়ামী লীগ দেখছি আমরা, নাই তো দেখেন না কতগুলো ইউনিট ভাঙা দিচ্ছে। কেন নাই আমি বলি, প্রকৃত আওয়ামী লীগ যারা বিশ্বাস করেন সারা বাংলাদেশে, আমি ব্যক্তিগত জীবনে ছাত্রলীগের রাজনীতি যখন করছি, আমার সাথে রাজনীতি করা একটা ছেলে, দুই একটা ছাড়া চাটুকার চামচা ছিল, অথবা ধরেন এরা রাজনীতির মাঠে কম ছিল, এরা ছিল ধরেন ওই যে স্ট্যাটাস, তখনও এরকম স্ট্যাটাস মার্কা কিছু অ্যাক্টিভিটিস ছিল। কিন্তু যারা রাজপথে আওয়ামী লীগের ভালোবাসা কাজ করছে, 100-তে 2 জন মানুষ পদপদবি পায় নাই। পদপদবি এখন টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। তো সাধারণ যারা আওয়ামী লীগ, যারা আদর্শ থেকে আওয়ামী লীগটা করছে, তারা তো ভাই এখন স্বাভাবিক বিরক্ত যে হ্যাঁ লুটা পেটা খাইবা তোমরা, কমিটি হলে তোমরা নাম, সিস্টেম হলে তোমরা, মনোনয়ন হলে তোমরা, তা আমরা কি? এই কারণে বহুত আওয়ামী লীগের মধ্যে ক্ষোভ আছে। আপনি দেখেন ইনভেস্টিগেশন কি বলতেছে, আওয়ামী লীগের অনেক নেতা এটার মধ্যে ইন্ধন দিছে। কেন দিছে? এত বছর ক্ষমতায় নিজের সরকার থাইকা, নিজের সরকারের সময় যে পরিমাণ হামলা মামলার শিকার হাজার হাজার আওয়ামী লীগের অরিজিনাল যারা কর্মী, তারাই শিকার হয়ে আছে। দেশ ছেড়ে গেছে আওয়ামী লীগের আমলেই হাজার হাজার। আপনি দেখেন আপনার এলাকায় গুটি কয়েক নেতা উইরা এসে জুইরা বসা, সারা জীবনে ছাত্রলীগ করে, যুবলীগ করে, আওয়ামী লীগ করে নাই, এখন টাকার মোহে কেমনে কেমনে পত্র বাগায়া এরা দলটারে শেষ করে দিছে। রাজধানীর মোহাম্মদপুরে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি 33 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক। স্থানীয়রা জানান, কাটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডো খেলছিলেন কামাল। সন্ধ্যা 7টার দিকে হঠাৎই বেশ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র নিয়ে তাকে এলো পাথারি কুপিয়ে চলে যায়। পরে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের শনাক্তের চেষ্টা করছেন তারা। দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স আসা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সহিংসতার পর গেল সপ্তাহে রেমিটেন্স এসেছে মাত্র 13 কোটি 80 লাখ ডলার, যার রেকর্ড পরিমাণ কম। বাংলাদেশ ব্যাংকের হিসেবে এ মাসের 27 দিনের রেমিটেন্স এসেছে 156 কোটি 74 লাখ ডলার, যা আগের মাসের তুলনায় প্রায় অর্ধেক। 19 থেকে 23 জুলাই সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। এছাড়া টানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং 10 দিন মোবাইলে ইন্টারনেট সেবা ছিল না। তাই রেমিটেন্সে বড় ধাক্কা এসেছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। আয় কমে যাওয়ায় শীর্ষ ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের ডেকে রেমিটেন্স বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে। বাড়তি দাম দিয়ে হলেও বৈধ পথে ডলার আনতে বলা হয়েছে। প্রবাসী বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোতেও এ বিষয়ে ইতিবাচক প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, ইতালি ও মালয়েশিয়া প্রবাসীরা। রেমিটেন্স কমে যাওয়ায় দেশের ডলারের দাম বাড়ছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।